এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এইটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনার আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে? একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে? প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। শুনেন, আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা তুলি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত, ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যে এটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন, দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস, অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিচ্ছে রাজনীতি থেকে। কিন্তু খালেদা জিয়া যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না না, আমার এই বিশ্বাস না। তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে এগুলা কথা। না না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে? রাইট আছে, আছে। আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন, বা আপনি সেটাকে, আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদেরকে তো আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, উনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই, তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব। মঞ্জু ভাই, আমি একটু ডাক্তার জাহেদের কাছে আসি। ডাক্তার জাহেদ অনেক কুসকুস করতেছে প্রশ্নটার জন্য। আমি বলছিলাম যে আর্মি ক্ষমতা রাইখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আসেন লাইভে, একটা মন্তব্য না শোনানোর লোক শুনতে। মঞ্জু ভাই, আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 1 মিনিট বলে নেন, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি, এটা মেইনটেইন করতে হবে। আমি বলছি আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন, এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আরো লম্বা কথা বলতে পারতাম, সংক্ষেপে আপনাকে না, কেন আমি কথাটা বললাম, উনিকালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে। মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা 3জনই একই পেজে, 3জনই একই মতাদর্শই, আপনারা 3জনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি এই যে গত সরকারকে সত্যি একেবারে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইতেছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা জানি না। ডক্টর জাহেদ, আপনি যদি একটু বলতেন
আর্মি কেন এবং অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনা প্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছেন সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময়, কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন। আমি ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে, আমি দেখে দেখে পড়ছি। তিনি বলছেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই। এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি এর প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে, এটা দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার